নমস্কার বন্ধুরা এবং আমার রাজ্যের সমস্ত প্রবীণ গুরুজনেরা, মা ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে। সারা জীবন আপনারা নিজেদের পরিবারের জন্য, সমাজের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবার আপনাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে এবং আপনাদের পাশে শক্ত হাতে দাঁড়াতে রাজ্য সরকার নিয়ে এলো এক যুগান্তকারী পদক্ষেপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে বয়সে এসে শারীরিক অসুস্থতা বা একটু ওষুধের খরচের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, সেই দিন এবার কিন্তু চিরতরে শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেটা হচ্ছে আমাদের রাজ্যের প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে এক বিশাল সুখবর। সেটা কি? সেটা হচ্ছে এবার থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আর সবচেয়ে বড় চমক হলো যে এই টাকার পরিমাণ আগের থেকে সরাসরি দ্বিগুণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি এই অনুদান আপনারা কিভাবে পাবেন, নতুন আবেদনকারীরা কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম কোথায় পাবেন, আর সবথেকে জরুরি কোন কোন ডকুমেন্টস না দিলে আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তাছাড়া আপনাদের একটা কমন প্রশ্ন, সেটা প্রথমে ক্লিয়ার করে রাখি। দেখুন, আপনারা বলছেন যে আমরা পুরনো আবেদনকারী এবং আমরা টাকা পেতাম, তাহলে কি আমাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এটা নিয়ে কিন্তু প্রায়শই আপনাদের মনে এখন প্রশ্ন। সেটা তো ডাউটটা ক্লিয়ার করবোই, অবশ্যই কিন্তু ভিডিওটির সাথে থাকবেন। তার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি যে একটা ছোট্ট কাগজের ভুলেই আপনার প্রাপ্য টাকা কিন্তু আটকে যেতে পারে। তাই আমার সমস্ত গুরুজনদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওতে রয়েছে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন তার বিস্তারিত ডিটেলস ভিডিও। ঠিক আছে, আপনারা কিন্তু ফর্ম ফিল আপও কিন্তু একটা স্ক্রিনে আমরা দেখাবো, সেটা কিভাবে ভরবেন সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওতে, যাতে আপনারা মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে সুস্থভাবে বাঁচতে পারেন। তার জন্যই কিন্তু সরকারের এই অত্যন্ত সুন্দর এবং জনকল্যাণমুখী উদ্যোগ। এই প্রকল্পটির পোশাকি নাম হলো ওল্ড এজ পেনশন স্কিম। ঠিক আছে, বা যাকে আমরা সহজ কথায় বার্ধক্য ভাতা বলে থাকি, তাই না? দেখুন, এতদিন পর্যন্ত রাজ্য সরকার আমাদের বয়স্ক মানুষদের মাসে 1000 টাকা করে সহায়তা দিত, তাই না? কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় খুশির খবর হলো, সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বরাদ্দের পরিমাণ 1000 টাকা থেকে 1500 করে কিন্তু করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবার আপনারা প্রশ্ন করবেন যে কবে এই টাকা ঢুকবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সাথে থাকুন, অবশ্যই জানাবো। একবার যদি আপনি সঠিক পদ্ধতিতে নিজের নাম এই প্রকল্পে নথিভুক্ত করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে থাকবে। আর ডবল বেনিফিট মানে বুঝতেই পারছেন, এই টাকা দিয়ে আপনারা নিজেদের ওষুধের খরচ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অনেক ছোটখাটো চাহিদা নিজেরাই কিন্তু মেটাতে পারবেন। কারোর কাছে হাত পাততে হবে না। এখনকার দিনে কেউ কিন্তু ওষুধের জন্য বাড়িতে কেউ টাকা দিতে রাজি নয়, তাই না? এবার চলে আসি যে কারা আবেদন করতে পারবেন। দেখুন, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখুন, আমার কোন কোন গুরুজনেরা এই ডবল বেনিফিট অর্থাৎ 2000 টাকা পাওয়ার যোগ্য, চলুন খুব সহজে জেনে নিই। এক হচ্ছে, প্রথমত আমাদের রাজ্যে যে কোনো পুরুষ বা মহিলা যাদের বয়স বর্তমানে 60 বছরের বেশি, তারা কিন্তু সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর দ্বিতীয়ত, বিশেষ ছাড়, সেটা হচ্ছে আমার যে সমস্ত প্রবীণ বন্ধুরা বা গুরুজনেরা শারীরিক প্রতিবন্ধকতা শিকার অন্ততপক্ষে 40% বা তার বেশি, এবং যাদের কাছে বৈধ রিনিউ করা প্রতিবন্ধী শংসাপত্র অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য বয়সের বিশাল ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাছাড়া তারা 60 বছর নয়, বরং মাত্র 55 বছর বয়স হলেই কিন্তু এই মাসিক 2000 টাকার জন্য আবেদন করতে পারবেন। এটি অত্যন্ত অনুপ্রেরণামূলক, ঠিক আছে, একটি সিদ্ধান্ত, তাই না? আর তৃতীয়ত, সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এক টানা অন্তত 10 বছর এই রাজ্যে বসবাস করতে হবে। ঠিক আছে, চলুন তারপরের অংশে এবারে চলে আসি। সেটা হচ্ছে বয়সের হিসাব কিভাবে হবে। আমার গুরুজনেরা এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন। আপনাদের বয়স যে 60 বা 55 হয়েছে, তার জন্য একটি নির্দিষ্ট জন্মসাল বা তারিখ দেওয়া প্রমাণপত্র জমা দিতে হয়। ঠিক আছে, কিন্তু আমি জানি আপনাদের অনেকেরই এমন অনেক পুরনো কাগজ আছে যেখানে হয়তো শুধু জন্মের সালটা লেখা আছে, কিন্তু কোনো মাসের কত তারিখে জন্ম সেটা লেখা নেই, তাই না? তো বলে রাখি, চিন্তা করবেন না। ঠিক আছে, সরকার এরও একটা সুন্দর সমাধান করে দিয়েছে। ধরুন, আপনার কাগজে লেখা আছে আপনার জন্ম 1966 সালে। ঠিক আছে, সেক্ষেত্রে সরকার ধরে নেবে যে আপনার জন্ম হয়েছে সেই বছরের 1 জুলাই, অর্থাৎ 2026 সালের 1 জুলাই আপনার বয়স হবে 60 বছর পূর্ণ হবে। বুঝতে পারছেন তো? এবং আপনি ঠিক তারপরেই ফর্ম জমা দিতে পারবেন। আর যদি কাগজে জন্মসাল এবং মাস লেখা থাকে কিন্তু তারিখ না থাকে, সেক্ষেত্রে আপনার জন্মদিন ধরা হবে সেই মাসের ঠিক মাঝামাঝি, অর্থাৎ 16 তারিখ। ঠিক আছে, আশা করি আপনাদের খুব সহজভাবে ব্যাপারটা বোঝাতে পারলাম, তাই না? এবার চলে আসি যে আপনাদের মনে প্রশ্ন যে কবে থেকে এই ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে থেকে আমরা টাকা পাবো। দেখুন, ফর্ম ফিল আপ এবং ফর্ম কিন্তু মিলিত হচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু এখন আপলোড হচ্ছে না। বুঝতে পারলেন? ফর্ম দেওয়া হচ্ছে কিন্তু আপলোড হচ্ছে না। তো যেহেতু আপলোড হচ্ছে না,
এই কারণে অনেক জায়গায় ফর্মও কিন্তু বিতরণ করা হচ্ছে না। তাই এই মুহূর্তে একটু ওয়েট করুন, একটু অপেক্ষা করুন। এবার চলুন তারপরের অংশে আসা যাক, সেটা হচ্ছে কাদের আবেদন বাতিল হবে। দেখুন, তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। কাদের আবেদন মঞ্জুর হবে, গঠন না, সেটাও কিন্তু আগে থেকে জেনে রাখা ভালো, তাই না? বা জেনে রাখা দরকার, যাতে অকারণে আপনাদের হয়রানি না হতে হয়। দেখুন, এক হচ্ছে আপনি যদি আগে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি করতেন এবং বর্তমানে সেখান থেকে পেনশন পান, তবে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আর দুই হচ্ছে আপনি যদি বর্তমানে কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকেন, তাহলে আপনি এই সুবিধা পাবেন না। আর তিন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2026 সালের সর্বশেষ এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ঠিক আছে, অনুযায়ী ভোটার লিস্ট থেকে যদি কোনো কারণে আপনার নাম বাদ গিয়ে থাকে, তাহলে কিন্তু আবেদন করা যাবে না। তাই আজই কিন্তু নিজের ভোটার কার্ডটি একবার অবশ্যই চেক করে নেবেন, ঠিক আছে? এবার চলে আসি তারপরের অংশে, সেটা হচ্ছে কোথায় এবং কিভাবে আবেদন করবেন, তাই তো? আপনাদের এটা মনে প্রায়শই প্রশ্ন। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ফর্মটা তো ফিল আপ করবো, সেটা তো ঠিক, কিন্তু পাবো কোথায় আর জমা দেবো কোথায়? দেখুন, চিন্তার কোনো কারণ নেই। বর্তমানে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে হচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে হয়তো অনলাইনে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত অনলাইনে যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে সেই সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে? কিভাবে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। এখন কিন্তু অফলাইনে ফর্মটা এসেছে, সেটাই কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরবো। চলুন তারপরে অংশে চলে যাই। তাছাড়া হচ্ছে যে যারা গ্রামের দিকে থাকেন, তারা আপনাদের স্থানীয় বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতি থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? আর যারা শহরের দিকে থাকেন, তারা আপনাদের এলাকার এসডিও অফিস থেকে ফর্ম পেয়ে যাবেন। এবার সেখান থেকে ফর্মটি তুলে নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে পূরণ করে দরকারি কাগজপত্রের জেরক্স জুড়ে দিয়ে ওই একই অফিসে আপনাদের জমা দিতে হবে। চলুন তারপরের অংশে চলে যায়, সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে, তাই তো? সেটা শুনুন। ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা এসে গেছি, সেটা হচ্ছে ফর্ম জমা দেওয়ার সময় আপনাদের তিনটি জিনিস প্রমাণ করতে হবে, যে আপনার পরিচয়, আপনার বয়স এবং আপনার আয়। যে কাগজগুলো লাগবে তা আজই গুছিয়ে রাখুন। এক হচ্ছে আধার কার্ড, আপনার নিজের একটি অ্যাক্টিভ আধার কার্ডের জেরক্স, বহুদিন আপডেট না করে থাকলে একটু কষ্ট করে আপডেট করিয়ে নেবেন। আর দুই হচ্ছে ভোটার কার্ড, চালু ভোটার কার্ডের জেরক্স, খেয়াল রাখবেন লিস্টে যেন নাম থাকে, ঠিক আছে? আর তিন হচ্ছে বয়সের প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট বা বয়সের উল্লেখ থাকা অন্য কোনো বৈধ কাগজ, ঠিক আছে, দিলেই হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডও আপনারা দিতে পারবেন, ঠিক আছে? এবারে এটা নিয়েই কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? আপনারা যে কাগজটা রয়েছে বয়সের মেনশন করা আছে, সেটাই কিন্তু নিয়ে যাবেন। আর চার হচ্ছে ইনকাম সার্টিফিকেট, দেখুন আপনি যে নিম্নবিত্ত আয়ের মানুষ তার প্রমাণপত্র। আর পাঁচ হচ্ছে ব্যাংকের পাসবুক, দেখুন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার পরিষ্কার কালার জেরক্স, এখানেই কিন্তু আপনার টাকা ঢুকবে, তাই তো? তাই অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন পরিষ্কার বোঝা যায়। আর ছয় হচ্ছে ছবি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। আর সাত হচ্ছে নমিনেশন ফর্ম, ঠিক আছে? ফর্মের সাথেই একটি নমিনেশন ফর্ম থাকবে, সেটি পূরণ করে দিতে হবে। আট হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি কোনো প্রতিবন্ধী গুরুজন আবেদন করেন, তবে তার সার্টিফিকেটের জেরক্স, এই সমস্ত কাগজের জেরক্স একসাথে করে আপনার ফর্মটি স্থানীয় বিডিও বা এসডিও অফিসে জমা করলেই কিন্তু কাজ শেষ, ঠিক আছে? প্রথমে তারা ভেরিফাই করবেন, সব ঠিক থাকলে ফাইল যাবে সোজা জেলা শাসক বা ডিএম সাহেবের কাছে। সেখান থেকে মঞ্জুর হলেই কিন্তু প্রতি মাসে টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া এবারে আপনারা প্রশ্ন করবেন যে কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো। এখন কিন্তু অনেক জায়গায় ফর্ম দেওয়া হচ্ছে, আবার অনেক জায়গায় ফর্ম দেওয়া হচ্ছে না। একটু অপেক্ষা করেই কিন্তু আমি বলবো যে আপনারা যাবেন এসডিও অফিস কিংবা বিডিও অফিসে, যে পরে ফর্মটা তুলতে। তাছাড়া আপনারা যদি সবচেয়ে বেস্ট হবে একবার পঞ্চায়েত অফিসে কিন্তু জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, একটু আগে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আপনাদের ফর্ম ফিল আপের ভিডিও দেবো, কিন্তু আমি চাই না যে আমার মা বোনেরা বা গুরুজনেরা আর একদিনও অপেক্ষা করুন, তাই না? তাই ভিডিওটিতেই কিন্তু আমি আপনাদের একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে অফলাইনে ফর্মটা আপনারা কিভাবে একটু ভুল না করে ফিল আপ করবেন। স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পেনশন ইনফরমেশন ফর্ম, ঠিক আছে? অর্থাৎ ফর্ম পি, ঠিক আছে? মনে রাখবেন পুরো ফর্মটি কিন্তু ইংরেজিতে বড় হাতের অক্ষরে অর্থাৎ ব্লক ক্যাপিটালস এ ফিল আপ করতে হবে, ঠিক আছে? দেখুন, এবার আপনারা দেখতে পাচ্ছেন শুরুর অংশটা, সেটা হচ্ছে একদম ডান দিকে দেখুন একটা চারকোনা বক্স আছে, সেখানে লেখা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। ওখানে আপনার সদ্য তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন। আর তাছাড়া এরপর নিচে দেখুন লেখা আছে পেনশন ক্যাশ। হ্যাঁ বন্ধুরা, পেনশন ক্যাশ, যেহেতু আপনারা নতুন আবেদন করছেন, ঠিক আছে, তাই নিউ এর পাশের বক্সে টিক দেবেন, ঠিক আছে? আর তার নিচে টাইপ অফ পেনশন এর জায়গায় ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতা এর বক্সে টিক দেবেন, ঠিক আছে? তারপর দেখুন আপনারা পরের অংশে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, তাই না? সেটা হচ্ছে এক হচ্ছে আধার নাম্বার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি খুব সাবধানে একটা সংখ্যার বসিয়ে লিখবেন, ঠিক আছে? আর দুই হচ্ছে ভোটার আইডি নম্বর, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বার, ঠিক আছে, বড় হাতের অক্ষরে লিখবেন। আর তিন হচ্ছে নেম অফ বেনিফিশিয়ারি, ঠিক আছে? এখানে আবেদনকারী নিজের নাম লিখবেন এবং ভোটার বা আধার কার্ডে যেমন বানান আছে ঠিক তেমন। আর চার হচ্ছে জেন্ডার, আপনি পুরুষ হলে মেল লিখবেন, ঠিক আছে? আর মহিলা হলে ফিমেল লিখবেন, ঠিক আছে? টিক দেবেন, আর অন্য হলে আপনারা দিয়ে দেবেন। তারপর 5 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে? এখানে আপনার জন্ম তারিখ, মাস এবং সাল লিখবেন, ঠিক আছে? আর ডান দিকে এজ এর জায়গায় আপনার বর্তমান বয়সটা, যেমন ধরুন 60 বা 62 লিখে দেবেন। আর 6 এবং 7 হচ্ছে ফাদার্স এবং মাদার্স নেম, ঠিক আছে? আপনার বাবা এবং মায়ের নাম লিখবেন। তারপর 8 নম্বর দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ আপনি যে ধর্মের মানুষ, ঠিক আছে? হিন্দুজম না ইসলাম নাকি খ্রিস্টানিটি না আদার্স, ঠিক আছে? তার পাশে কিন্তু টিক দেবেন, ঠিক আছে? তারপর 9 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি এসসি
এসটি ওবিসি বা জেনারেল হন সঠিক ঘরটিতে ঠিক দেবেন। আর 10 হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, আপনার পরিবারের মাসিক আয় কত সেটা ইনকাম সার্টিফিকেট অনুযায়ী এখানে লিখে দেবেন। আর তারপরের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, এখানে আপনার পুরো ঠিকানা দিতে হবে। সেটা হচ্ছে এক হচ্ছে ভিলেজ, টাউন না সিটি, আপনার গ্রাম বা শহরের নাম কি সেটা কিন্তু এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনারা জিপি ওয়ার্ড নাম্বার, ঠিক আছে, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম বা নাম্বার কিন্তু লিখবেন। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম। তারপর 4 নম্বর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার থানার নাম এখানে লিখবেন। তারপর 5 নম্বর হচ্ছে পোস্ট অফিস এবং পিনকোড, আপনার ডাকঘর এবং পিনকোড নাম্বার সেটা কিন্তু লিখবেন। তারপর হচ্ছে 7 নম্বর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম, যেমন হুগলি, সেটা আপনার সেই হিসাবে কিন্তু আপনি নিজের জেলার নাম লিখবেন। এবার 8 নম্বর হচ্ছে স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গলই কিন্তু লেখাই আছে, ঠিক আছে। 9 নম্বর দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনার চালু মোবাইল নাম্বারটা দেবেন, এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এই মোবাইল নাম্বারটা কিন্তু খুব জরুরি, কারণ টাকা ঢোকার মেসেজ কিন্তু এই ফোনেই আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, টাকা ঢোকার মেসেজ কিন্তু এই ফোনেই আসবে যে আপনার টাকা ঢুকেছে কি ঢোকেনি, ঠিক আছে। তারপরে অংশে চলে যান, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তাই না। ফর্মের ঠিক নিচে দেখুন ব্যাংক ডিটেলস, আর এখানেই পরিষ্কার লেখা আছে যে ব্যাংক অ্যামাউন্ট মাস্ট বি লিঙ্ক উইথ আধার, মানে অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে, অর্থাৎ আপনার ব্যাংকে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। এরপর হচ্ছে এক হচ্ছে আপনি লিখবেন ব্যাংকের, আপনার ব্যাংকের নাম, ঠিক আছে, ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেটা লিখবেন আপনার যে ব্যাংকে নিতে চান। 2 হচ্ছে ব্রাঞ্চ নেম, ব্যাংকের ব্রাঞ্চ বা শাখার নাম কি। 3 হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি প্রতিটি ঘরে একটি করে সংখ্যা বসিয়ে লিখবেন। আর 4 হচ্ছে আইএফএসসি কোড, পাসবইয়ের প্রথম পাতায় থাকা আইএফএসসি কোডটি নির্ভুলভাবে এখানে লিখবেন, ঠিক আছে। এরপর তারপরের অংশে চলে আসি, সেটা হচ্ছে এনক্লোজার লিস্ট। দেখুন ফর্মের দ্বিতীয় পাতায় দেখুন আপনি ফর্মের সাথে কি কি কাগজের জেরক্স দিচ্ছেন তার একটা লিস্ট আছে। এক হচ্ছে আধার কার্ড, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড বা নিজে সই কিন্তু করবেন, ঠিক আছে, মানে জেরক্স করাবেন এবং নিচে সই করবেন, ঠিক আছে। আর 2 হচ্ছে ভোটার কার্ড, সিমিলারলি সবগুলোতে কিন্তু জেরক্স গুলোতে সই করতে হবে, নিচে ছোট হাতের সই করবেন কিংবা থাম্ব আপনি লাগাতে পারেন। 3 হচ্ছে ব্যাংক পাসবই, অর্থাৎ ডিবিটি করা থাকতে হবে। 4 হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। 5 হচ্ছে ইনকাম সার্টিফিকেট। 6 হচ্ছে ছবি, যেটা আপনি প্রথম পাতায় লাগিয়েছেন, ঠিক আছে। যে যে কাগজগুলো আপনি ফর্মের সাথে পিন করে দিচ্ছেন সেই প্রত্যেকটা নামের পাশের বক্সে ঠিক দিয়ে দেবেন, ঠিক আছে। আর তাছাড়া এবার দেখতে পাচ্ছেন একদম নিচে বাঁদিকে ডেট ও প্লেস, এর জায়গায় আপনি যে তারিখে ফর্ম জমা নিচ্ছেন সেই তারিখ ও আপনার জায়গার নাম লিখবেন। আর ডান দিকে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এর ওপর আপনাকে সই করতে হবে। যারা সই করতে পারেন না তারা বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ সই দেবেন এর নিচে যে অংশটা আছে, ঠিক আছে, ফর অফিস অ্যাকনলেজমেন্ট স্লিপ, ঠিক আছে। এটা আপনাদের কিছু করতে হবে না, ঠিক আছে। ফর্ম জমা দেওয়ার পর অফিসের আধিকারিকরা এই অংশে স্ট্যাম্প মেরে সই করে এই নিচের অংশটা ছেড়ে আপনাকে রিসিভ কপি হিসেবে ফেরত দেবেন, এবং এটা খুব যত্ন সহকারে নিজের কাছে রাখবেন, কেননা এটাই হচ্ছে আপনার প্রমাণ হিসেবে থাকলো যে আপনি আবেদন করলেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমার সকল গুরুজনদের কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠিক আছে, এবং আপনাদের আশীর্বাদ সবসময় কিন্তু আমার মাথায় রাখবেন, এবং যাতে এইভাবেই আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবরগুলো সহজ ভাষায় পৌঁছে দিতে পারি। এবং অনলাইনে যদি আবেদন শুরু হয় তো অবশ্যই কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি পান, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।